এই ছেলেটার নাম মনোজ। সে কখনোই চিটিং ছাড়া পরীক্ষায় পাশ করতে পারেনি। আগামীকাল থেকে তার ক্লাস 12 এর ফাইনাল এক্সাম শুরু হবে, সেজন্য সে নকল তৈরি করছে। এই হলো মনোজের বাবা, তার নাম রামবীর। তিনি গ্রামের একটা সরকারি দপ্তরে বিশাল একটা সময় যাবৎ সততার সাথে কাজ করে আসছে। তবে তার এই সততাই একটা সময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ঘটনাটা ঘটেছিল গতকাল সন্ধ্যায়। তার কাছে অনেক আগে থেকেই কিছু ক্লিয়ারেন্স ফাইল জমা ছিল, যেখানে থেকে সাইন করতে হতো। আসলে সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য অনেক পরিমাণে বীজ ফ্রিতে পাঠানো হয়েছিল। এই সমস্তটাই গ্রামের মেয়েও আত্মসাৎ করে নেয়। আর সেখানে রামকে বলা হচ্ছিল সেই ফাইলটাতে সাইন করে দিতে, যেন সরকার জানতে পারে সকল কৃষকই ঠিকঠাক মতো বীজ পেয়েছে। কিন্তু রাম সেখানে সাইন করে না। এই করাপশনের বিরুদ্ধে সে যখন প্রতিবাদ করে, তখন তার উপরের সিনিয়র কর্মকর্তারা তাকে হুমকি দেয় সাসপেন্ড করে দেওয়া। কিন্তু রাম ছিল খুবই প্রতিবাদী একটা মানুষ। কথায় কথায় সে এতটা রেগে যায় যে নিজের জুতা খুলে সেই কর্মকর্তাকে মারতে শুরু করে। আর এই ঘটনার কারণেই আজকে তার বাড়িতে সাসপেনশন লেটার পাঠানো হয়েছে। তবে রামের রক্ত যতটা গরম ছিল, তার মা তার থেকেও এক ধাপ এগিয়ে। সে ডিরেক্ট তার নাতিকে তার দাদার বন্দুক নিয়ে আসতে বলে। এখানে জানিয়ে রাখা উচিত, আসলে তার দাদা ছিল একজন মুক্তিযোদ্ধা। তার নাতিও ঠিক তেমনটাই করে। আর এটা দেখে রামের স্ত্রী আর ছেলে তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু এর মাঝেই পুলিশও সেখানে চলে এসেছে। পুলিশও আবার গ্রামের মেয়রের পক্ষে, তাই তাদের কিছুই করার থাকে না। আজ থেকে মনোজের বাবা রামবীর একজন বরখাস্ত হওয়া সরকারি কর্মচারী। রাতের বেলা রাম জানায় সে হাইকোর্টে যাবে, এই অন্যায়ের বিরুদ্ধে সে মামলা করবে। তো শুরু থেকেই তার স্ত্রী তার এই সততা নিয়ে অনেক বেশি বিরক্ত। সে যদি এখন মামলা করতে চলে যায়, তাহলে সংসার চলবে কি করে? কিন্তু রাম তার সিদ্ধান্তে অটল, তাকে কিছু একটা করতেই হবে। এটা শুনে রামবীরের মা বলে, সেই সংসার চালাতে মনোজের দাদার পেনশন কিন্তু দিতে পারবে না। এটা শুনে মনোজ তার মাকে বলে, এবার যদি সে ইন্টারমিডিয়েটটা পাশ করে ফেলে, তাহলে তার কোথাও না কোথাও একটা চাকরি হয়েই যাবে। চলে আসে পরের দিন। আজকে মনোজের প্রথম ইন্টারমিডিয়েট এক্সাম। এখানে প্রত্যেকে নিজেদের সাথে করে নকল নিয়ে এসেছে। এমনকি তাদের শিক্ষকদেরও কথা একই রকম, তোদেরকে প্রত্যেকবার সুযোগ দেওয়া হয়, তারপরও তোরা ফেল করিস। এই বলে এই পরীক্ষায় তাদের শিক্ষক সরাসরি বোর্ডে উত্তর লিখে দেয়। অর্থাৎ এখানেও করাপশন। কিন্তু হঠাৎ তাদের নতুন ডিসিপি সাহেব এক্সাম হলে চলে আসে। সরাসরি এই ধরনের করাপশন দেখে তিনি অবাক হয়ে যায়। সে তাদের সাথে যখনই কঠোর হবে, তখনই সেখানে কলেজের প্রিন্সিপাল চলে আসে। খুবই আপ্যায়ন করে তিনি তাকে ভেতরে নিয়ে যায় এবং ঠান্ডা মাথায় খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে অবশেষে তাকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু তিনি ছিলেন খুবই সৎ একজন অফিসার। সম্পূর্ণ ঘটনা তিনি ক্যামেরায় ক্যাপচার করে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর নকল না করতে পারার কারণে সেই কলেজের প্রত্যেক ছাত্রই ফেল করে। কয়েকদিন পর মনোজের বাবা রাম তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচারের জন্য হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। মনোজের মা তার সততা নিয়ে কিছু কথা শোনালেও সে রেগে গিয়ে নিজের ভাঙা ব্রিফকেস নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু যত যাই হোক, ভারতীয় সংস্কৃতিতে স্ত্রীর জন্য স্বামীর ঊর্ধ্বে আসলে কিছুই ছিল না। সে খাবার নিয়ে পিছু পিছু তার ছুটতে ছুটতে তাকে শেষ বিদায়টা জানিয়ে দেয়। রাতের বেলা মনোজ আর তার ভাই খুব আনন্দ করতে করতে বাসায় ফিরে আসে। তাদের মা তার উপর খুবই রেগে আছে, কারণ তার বাবার বিদায়ের সময় তারা ছিল না। কিন্তু সেখানে তাদের কোনো আফসোস নেই। আসলে তারা নতুন একটা কাজ শুরু করেছে। তারা তাদের ভাঙা ট্রাক্টরের ইঞ্জিনটাকে কাজে লাগিয়ে একটা ছোটখাটো যাত্রীবাহী গাড়ি বানিয়েছে। আর সেখান থেকে যাত্রী পরিবহন করে তাদের সারাদিনে বেশ ভালোই রোজগার হয়েছে। পরদিন তারা আবারও কাজে বের হয়। কিন্তু এলাকার সেই মেয়রের নামে একটা বাস ছিল। তাদের এই নতুন পরিবহনের কারণে মেয়রের যাত্রী কিছুটা কমে যাচ্ছিল। তাই কন্ট্রাক্টর এসে তাদের সাথে ঝামেলা শুরু করে দেয়। সেই কন্ট্রাক্টরের সাথে তাদের দুজনের আরো কিছুটা কথা কাটাকাটি হয়। একসময় সে মনোজের বাবার নামে কিছু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলে মনোজের বড় ভাই ডাইরেক্ট তাকে জুতা পেটা শুরু করে। অবশেষে তাদের সাথে কথায় না পেরে সেই কন্ট্রাক্টর তাদেরকে হুমকি দিয়ে চলে যায়। সেদিন বিকালেই তারা যাত্রী নিয়ে ফিরছিল। হঠাৎ তাদের সামনে পুলিশের গাড়ি তাদেরকে আটকে দেয়। আর পুলিশ তাদের দুই ভাইকে থানায় নিয়ে অন্যায়ভাবে মারতে শুরু করে। এখানেও যখন কনস্টেবল তাদের বাবার নামে বাজে কথা বলে, তখনও তারা দুজন তাদেরকে ছাড় দেয় না। মনোজের প্রতিবাদী কথা শুনে কনস্টেবল তাকে বলে, যা কি করবি কর, তোকে ছেড়ে দিলাম। যদি কিছু করতে না পারিস, তাহলে তোর ভাইকে আর ফিরে পাবি না। কনস্টেবল ভাবে এই ছোট ছেলেটা শুধু বড় বড় কথাই বলতে পারবে, সে কিছু করতে পারবে না। কিন্তু মনোজের মাথায় একটা বুদ্ধি ছিল। তাদের পরীক্ষার সময় যে অফিসার এসেছিল, সে ছিল খুবই সৎ। তার মাথায় চলে আসে সেই অফিসারের কথা। সে সরাসরি সেই ডিসিপি দুষ্যন্তের বাড়িতে চলে যায়। এত রাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দেয় না। বাইরে থেকেই মনোজ চিৎকার করে তাকে ডাকতে শুরু করে। এক সময় সে বাইরে বের হলে মনোজ তার কাছে সাহায্য চায়, কিন্তু সে তাকে সকালে আসতে বলে। আর এখানেই মনোজের রাগ উঠে যায়। সে চিৎকার করে বলতে থাকে, তাহলে সেদিন কেন কিছুটা দেরি করে আসলেন না? তাহলে পরীক্ষায় আমি পাশ করে যেতাম। সেদিন আপনার ইমানদারি ছিল, আজ আপনি ইমানদারি কোথায় গেল? এই কথা শুনে দুষ্যন্ত সাহেব বাইরে চলে আসে। তারপর তার কাছে সমস্ত ঘটনা শুনে তাকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। থানার ভিতরে গিয়ে সে প্রথমে জিজ্ঞাসা করে, এই ছেলেদের কেন আটকে রেখেছো? এদিকে থানার কনস্টেবল আগে থেকেই খবর পেয়ে সে মিথ্যা একটা গল্প সাজিয়ে রেখেছে। আজ নাকি বাজারে ঝামেলা করে ওর বড় ভাই এই ব্যক্তির পা ভেঙে দিয়েছে। কিন্তু দুষ্যন্ত সাহেব বুঝতে পারে এটা সম্পূর্ণ বানোয়াট গল্প। তাই সে একটা লাঠি নিয়ে খোরা সাজা ব্যক্তির পায়ের উপর আঘাত করে। আর ভয়ে স্বাভাবিকভাবেই সে দৌড়ে চলে যায়। এখানে প্রমাণ হয়েই যায় যে এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। তারপর মনোজ আর তার ভাইকে সে বাড়ি চলে যেতে বলে। তারা দুজন দুষ্যন্ত সাহেবকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে যেতে শুরু করে। রাস্তায় হাঁটতে হাঁটতে মনোজ দুষ্যন্ত সাহেবের
ছেড়ে দিতে হবে। এতটুকু বলেই সে হাসতে হাসতে চলে যায়। কিন্তু এই কথাটাই মনোজের মনের ভিতর একদম ভালোভাবে গেঁথে যায়। ফলে পরবর্তী বছর মনোজ নিজের মন থেকে লেখাপড়া করে। আর এদিকে যেমনটা হওয়ার ছিল ঠিক তেমনটাই হয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে দুষ্যন্ত সাহেবের ট্রান্সফার হয়ে যায় অন্য আরেক জায়গায়। গ্রামে আবারও করাপশন শুরু হয়। আর এবার সবাই আবার আগের মতো নকল করতে শুরু করে। কিন্তু শুধুমাত্র মনোজ নকল না করে নিজের যোগ্যতায় পুরো পরীক্ষাটা দেয়, যার কারণে পুরো কলেজের সবাই ফার্স্ট ডিভিশন পেলেও সে একাই শুধু থার্ড ডিভিশন পায়। মনোজের এখন একটাই লক্ষ্য, যে করেই হোক তাকে ডিএসপি অফিসার হতে হবে। আর এদিকে সংসার ধরে রাখার জন্য মনোজের মাকে গরু বাছুরগুলি বিক্রি করে দিতে হয়। আর এদিকে তার বাবা এখনো ন্যায় বিচারের জন্য কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছে। এভাবে আর অনেকটা সময় পার হবার পর মনোজ যেদিন বিএ পাশ করে বের হয়, তার দাদি তাকে ঘরে ডেকে আনে। তিনি তার জমানো পেনশনের সকল টাকা মনোজকে দিয়ে বলে, যা তোর লক্ষ্য পূরণ করতে যা, একদিন পুলিশের পোশাক পরে তবেই বাড়ি ফিরবি। মনোজ আনন্দে তার দাদিকে জড়িয়ে ধরে। আজকে এসে শহরের দিকে রওনা হয়েছে তার লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে। সবাইকে বিদায় জানিয়ে সে বাসে উঠে পড়ে। মনোজ খুবই সহজ সরল একটা ছেলে, তাই যার সাথেই দেখা হয় তাকেই সে তার স্বপ্নের কথা বলে। এভাবে একটা যাত্রা শেষ করে সে পৌঁছে যায় গোয়ালিয়র নামের একটা জায়গায়। তবে যাত্রায় কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। কিন্তু ঘুম থেকে উঠে সে নিজের ব্যাগটাকে আর কোথাও খুঁজে পায় না, যেটার মধ্যে তার জামা কাপড় এমনকি দাদির সমস্ত পেনশনের টাকাও ছিল। কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলে সে জানতে পারে তার পাশে যে মেয়েটা বসেছিল তার ঠিক আগের স্টপে সে ব্যাগটা নিয়ে নেমে পড়েছে। কন্ট্রাক্টর তো জানে না যে এটা কার ব্যাগ। এটা শুনে মনোজ যেন দিশেহারা হয়ে পড়ে। কোথায় সে তার টাকা খুঁজে পাবে? উপায় না পেয়ে সে একটা স্থানে চুপ করে বসে থাকে। দিন থেকে রাত হয়ে যায়, আবার সকাল হয়। মনোজের যে কোচিং এ ভর্তি হওয়ার কথা ছিল, কোচিং খুললে সে জানতে পারে সরকার নাকি আগামী 2-3 বছরের জন্য সকল কর্মকর্তা নিয়োগ বন্ধ রেখেছে। দেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ, অর্থাৎ মনোজের শেষ আশাটাও যেন ভেঙে গেল। এভাবেই মনোজ 2 দিন না খেয়ে রাস্তায় রাস্তায় কাটিয়ে দেয়। আজ 3 নম্বর দিন, আর তার কোনোভাবেই তার ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। পাশের একটা হোটেলে গিয়ে সে হোটেলের মালিকের কাছে বলে সে কাজের বিনিময়ে খাবার খেতে চায়। আর অবাক করার মতো বিষয়, লোকটা তার এক কথাতেই তার খাবারের ব্যবস্থা করে দেয়। খাবার দেওয়ার সাথে সাথে 2 মিনিটের মাঝে সে পুরো প্লেট শেষ করে ফেলে। আর এই ঘটনা তার সামনে বসেই প্রীতম নামের একটা ছেলে দেখছিল। এভাবে পাগলের মতো খাচ্ছে দেখে সে অনেক অবাক হয়ে যায়। খাবার দেওয়ার শেষ করে মনোজ এবার হোটেল মালিককে তার কাজের কথা বলে। খাবারের বদলে সে কিছু কাজ করে দিতে চায়, কিন্তু হোটেলের মালিক বলে তার কাজের কোনো দরকার নেই, এটা সে তাকে এমনিই দিয়ে দিয়েছে। আর এই বিষয়টা মনোজের খারাপ লাগে। সে কখনো কারো দয়ায় চলতে চায় না, তার নিজের একটা আত্মমর্যাদা আছে। সে জোরাজোরি করতে থাকে যেন মনোজকে দিয়ে এই খাবারের সমপরিমাণ কাজ সে করিয়ে নেয়। আর তখনই পেছন থেকে প্রীতম তাকে বলে, আরে চিন্তা করো না, তোমার টাকা আমি দিয়ে দেবো। এবার মনোজ প্রশ্ন করে তার টাকায় সে কেন খাবে। প্রীতম তাকে সুন্দর মতো বলে, দেখ ভাই, আমিও তোর মতো এখানে কোচিং করতে এসেছিলাম, কিন্তু আমিও তোর মতোই হতাশ হয়েছি। আমাদের আসলে একই অবস্থা, তাই বন্ধু ভেবে আমি তোকে খাওয়ালাম। কথায় কথায় মনোজ জিজ্ঞাসা করে, পরীক্ষা তো হবে না, তাহলে এখন প্রীতম কি করবে? প্রীতম জানায় সে ইউপিএসসি পরীক্ষা দেবে, সে আইপিএস অফিসার হবে। প্রীতমের মুখে ইউপিএসসি পরীক্ষার বিষয়ে শুনে মনোজ তার লক্ষ্য পরিবর্তন করে ফেলে। মনোজ জিজ্ঞাসা করে, আইপিএস অফিসার আবার কি জিনিস? প্রীতম তাকে বোঝায় আইপিএস অফিসার ডিএসপিরও বাবা। এটা শুনে এবার মনোজ তার লক্ষ্য পরিবর্তন করে ফেলে। এখন তার লক্ষ্য ডিএসপি নয়, সোজা আইপিএস অফিসার হওয়া। যে প্রীতমকে অনেক রিকোয়েস্ট করতে শুরু করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য, সেখানে তার সাথে থেকে কাজ করে তার ঋণ পরিশোধ করে দেবে। কিন্তু মনোজকে দেখে প্রীতমের বিশ্বাস
একদিন চা বিতরণ করতে তাকে যেতে হয় ইংলিশ মিডিয়াম সেকশনে। সেখানে এই ছেলেটা ছিল তাদের টপার, সবাই তাকেই ফলো করে। বর্তমানে প্রীতম ওই ছেলেটাকে নিজের গুরু বানিয়ে নিয়েছে। এভাবে অনেকগুলো দিন পার হয়, মনোজের দিন এভাবেই কাটতে শুরু করে। একদিন প্রীতম গৌরী ভাইয়ার দোকানে আসে, হঠাৎ মনোজের সাথে তার দেখা হয়। অনেকদিন পর দেখা, কিন্তু মনোজের আজকে সময় ছিল না, তাকে লাইব্রেরি পরিষ্কার করতে যেতে হবে, তাই সে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। কথায় কথায় প্রীতম তার বন্ধুদের জানায় মনোজের সাথে তার স্টেশনে দেখা হয়েছিল। আইপিএস এর আইটুকু ওই ছেলেটা জানতো না, তবে ছেলেটা অনেক পরিশ্রমী। তার বিশ্বাস এই ছেলেটা একদিন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরকেও হার মানাবে। কিন্তু এগুলো শুনে পাশের আরেকটা বন্ধু টিটকারি মেরে কথা বলতে থাকে। ব্যাপারটা প্রীতমের খারাপ লাগে, পাশাপাশি গৌরী ভাইয়েরও অনেক খারাপ লাগে। আর এদিকে মনোজ দিনভর লাইব্রেরিতে পরিষ্কারের কাজ করে, আর রাতের বেলা সে নিজের পড়াশোনা করে। এভাবেই আরো একটা বছর পার হয়ে যায়। আর এবার তার দ্বিতীয় চেষ্টার রেজাল্ট, দ্বিতীয় চেষ্টায় এবার প্রিলিমিনারি সে পাশ করে ফেলে। যেটা শুনতে পেরে সব থেকে বেশি খুশি হয় গৌরী ভাইয়া। তাই সে তাকে একটা ভালো কোচিং থেকে ভর্তি হয়ে যাওয়ার কথা বলে, কারণ সামনে রিটেন পরীক্ষা। প্রীতম নিজেও তার জন্য খুব খুশি হয়। মনোজ প্রীতমের মোবাইল নিয়ে তার বাড়িতে কল করে আর সবাইকে জানায় যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ হয়ে গিয়েছে। তার কিছুদিন পরে একটা ভালো কোচিং থেকে মনোজ সেখানে ভর্তি হয়ে যায়। তবে তাদের ভাবসাব সম্পূর্ণই আলাদা, তারা শুধুমাত্র তাদের শো অফ নিয়ে ব্যস্ত। তারা দেখায় এখান থেকে কত বড় বড় সাকসেসফুল মানুষেরা কোচিং করেছিল। মনোজের শোয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না, তার দরকার ছিল শুধু ডিসকাউন্ট, কারণ তার কাছে টাকার অভাব। ভর্তি ফি যেখানে 1200 টাকা, সেখানে তার কাছে মাত্র 680 টাকা ছিল। যে পুরোটাই সেখানে দিয়ে দেয়, আর বাকিটাও সে আস্তে আস্তে দিয়ে দেবে বলে জানায়। বলতে বলতে সেখানে আরো একটা স্টুডেন্ট চলে আসে, সে তার বাবার সাথে এসেছে। তাদের সাথেও সেই মহিলা আবারও ভাব নিয়ে কথা বলতে শুরু করে। সে তাদেরকে বলতে থাকে যত আইপিএস অফিসার আছে সবাই তাদের এই কোচিং থেকেই পড়েছিল। কিন্তু হঠাৎ মনোজ খেয়াল করে সেখানে সেই ইংলিশ মিডিয়াম ছেলে দীপের ছবিটা ছিল। সে ভালো করেই জানে দীপ এখানে কোচিং করেনি, সে নিজে নিজে পড়াশোনা করেছে। তাই মনোজ এসে সেই মেয়ে আর তার বাবার সামনেই তাকে জিজ্ঞাসা করে, আপনি মিথ্যা কথা কেন বলছেন? এনাকে তো আমি চিনি, উনি কোনো কোচিংই পড়েননি। আর এখানেই ঝামেলা শুরু হয়ে যায়। অবশেষে সেই মেয়ে আর তার বাবা বুঝে যায় যে কোচিংটা আসলে একটা ফ্রড, তারা মিথ্যা কথা বলে। মনোজ নিজেও তার ডিপোজিটের টাকা ফেরত দিয়ে নেয়। বের হতে হতে মেয়েটার সাথে সে কিছু কথা বলে। কথায় কথায় মেয়েটা জানতে পারে মনোজ কোনো ধরনের কোচিং না করে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে ফেলেছে। এটা জেনে মেয়েটা অবাক হয়। মনোজ তাকে জানিয়ে দেয় সে পাশের লাইব্রেরিতেই থাকে। তারপর সে তার বাবার সাথে তাকে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু মনোজের মনে কেমন যেন লাড্ডু ফুটে যায়, এই প্রথম কোনো মেয়েকে তার ভালো লেগেছে। এভাবে আরো বেশ কয়েকদিন চলে যায়। একদিন হঠাৎ মনোজ লাইব্রেরিতে একটা অ্যাস্ট্রোনমির বই পরিষ্কার করছিল, তখনই হঠাৎ দেখে সেই মেয়েটা সেখানে চলে এসেছে। মনোজের হাতে অ্যাস্ট্রোনমির বই দেখে মেয়েটা ধরে নেয় হয়তো মনোজ ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আর মনোজ নিজেও তাকে এই ব্যাপারে কিছু স্পষ্ট করে বলতে পারে না। কথায় কথায় তারা সেখানে পরিচিত হয়। মেয়েটা জানায় তার নাম শ্রদ্ধা। তবে শ্রদ্ধা এটা জানতো না যে মনোজ লাইব্রেরিতে পড়তে আসে না, বরং সে এখানে পরিষ্কারের কাজ করতে আসে। শ্রদ্ধা ধরেই নিয়েছিল মনোজ একটা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আর লাইব্রেরিতে সেখানে পড়াশোনা করতে আসে। কিন্তু আসলে মনোজ ছিল আর্টসের স্টুডেন্ট, আর লাইব্রেরিতে সে আসতো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে। একদিন কোচিং এর ক্লাসে মনোজ আর শ্রদ্ধা একসাথেই বসেছিল, তখন তাদের নতুন স্যার এসে নিজের পরিচয় করিয়ে দেয়। ক্লাসের সকল ছেলে মেয়েদের মধ্যে সে মনোজকে আলাদা করে বাহবা জানায়, কারণ সে তার ক্লাসের এক্সামে টেরোরিজমের উপর খুব সুন্দর করে একটা গুছিয়ে লেখা লিখেছিল। আর এখানেই ধীরে ধীরে শ্রদ্ধার সাথে মনোজের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা এখন প্রায়ই একসাথে সময় কাটায়। মনোজের আগে থেকে আব্দুল কালাম স্যারের একটা বই পড়ার খুব আগ্রহ ছিল, কিন্তু বইয়ের পেছনে লেখা দাম দেখে কখনো সেটা কেনা হয়নি। এই বিষয়টা আজকেই শ্রদ্ধা প্রথম লক্ষ্য করে।
যে লোকটা ছিল সে জানায় শ্রদ্ধার পরিবার তার খালাতো বোনের বিয়েতে গিয়েছে। তবে মনোজের রিকোয়েস্টে লোকটা তাকে শ্রদ্ধার সাথে যোগাযোগ করিয়ে দেয়। দীর্ঘ একটা সময় কথা না হওয়ার কারণে কেমন যেন শ্রদ্ধা তার সাথে বন্ধুর মতো কথা বলতে পারছে না। স্বাভাবিকভাবেই একটা অপরিচিত মানুষ যেভাবে কথা বলে সে কিছুটা তেমন ভাবেই কথা বলতে শুরু করে। এমনিতেও মনোজ খুবই নার্ভাস ছিল। হঠাৎ কি মনে করে সে শ্রদ্ধাকে প্রপোজ করে বসে। সে জানায় সে তাকে ভালোবাসে এবং সে যদি তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সে তার জন্য দুনিয়া ওলট পালট করে ফেলবে। কিন্তু শ্রদ্ধা এটার জন্য প্রস্তুত ছিল না। সে কোনো কথা না বলে ফোনটা সেই আঙ্কেলকে দিতে বলে। মনোজ তেমনটাই করে আর ফোন কেটে দেওয়ার পর তিনি জানায় যে শ্রদ্ধা আপনাকে চলে যেতে বলেছে। মনোজ বুঝতে পারে শ্রদ্ধা আসলে তাকে পছন্দ করে না। স্বাভাবিকভাবেই মনোজের এখানে তেমন কিছুই করার নেই। বুকের মাঝে জমে থাকা কষ্ট নিয়ে সে ফেরত চলে যায়, কিন্তু দিল্লিতে না। এবার সে চলে যায় তার গ্রামে। মনোজের ভাই তাকে দেখতে পেয়ে আবেগে কেঁদে ফেলে। সে এখন ছোটখাটো একটা দোকান চালায়। মনোজের ছোট বোনটাও অনেক বড় হয়ে গিয়েছে। মনোজ তার বাবার কথা জিজ্ঞাসা করে, জানতে পারে সে ভালোই আছে। এখনো নিজের ন্যায় বিচারের জন্য সে ঘুরে বেড়াচ্ছে। মায়ের কথা জিজ্ঞেস করলে জানায় তার মা নাকি সন্ধ্যার পরে আসবে। আর যখন সে তার দাদির কথা জিজ্ঞাসা করে তখন সে থেমে যায়। সে কোনো উত্তর না দিয়ে কাঁদতে শুরু করে। মনোজের আর বোঝার বাকি থাকে না যে তার দাদি মারা গিয়েছে। তার এই ঘরটা যেন একবারে খালি হয়ে গিয়েছে। রাতের বেলা মনোজের মা ফিরে আসে। সে জানায় মৃত্যুর আগে তার দাদি নিজেই না করেছিল এই বিষয়টা না জানাতে। এমনকি তার বাবাকেও কিছুই জানানো হয়নি। সে বলেছিল দুজনেই গুরুত্বপূর্ণ একটা কাজে গেছে। এর মাঝখানে এরকম খবর দিলে তারা কাজ ফেলে এখানে চলে আসবে, তাদের সমস্যা হবে। তাই যেন কোনোভাবেই সে মারা গেলে সেই খবর তাদের কাছে না পৌঁছানো হয়। পরদিন মনোজ সবকিছু বলে আবার নতুন করে মোটিভেশন নিয়ে দিল্লিতে ফিরে আসে। এবার সে নিজের লেখাপড়ার পাশাপাশি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য দিনে 15 ঘন্টা কাজ করে আর 6 ঘন্টা পড়ালেখা করে। মাত্র 3 ঘন্টা সে রাখে ঘুমানোর জন্য। এভাবেই তার জীবন চলছিল। হঠাৎ একদিন গৌরী ভাইয়া নিজের সাথে করে মনোজের বাবাকে তার কাছে নিয়ে আসে। মনোজ তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মনোজের বাবা তাকে ফিরিয়ে নিতে এসেছে। এত দৌড়াদৌড়ি করার পরেও সে কিছুই করতে পারেনি। সে তার মামলা হেরে গেছে। কত তার আশা সে একবারই ছেড়ে দিয়েছে। এই সত্যতার পিছনে ছুটতে গিয়ে সে মরার আগে তার মাকে একবারও দেখতে পারেনি। তাই সে এবার তার ছেলেকে নিয়ে গ্রামে ফিরে যেতে চায়। কিন্তু মনোজ এত সহজে হার মেনে ফিরে যাবে না। সে তার বাবাকে বলে সে শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে চায়। বাবা ও ছেলের মধ্যে আরো কিছু ইমোশনাল কথা হয়। তারপর আরো বেশ কিছুদিন কেটে যায়। মনোজ একদিন সময় করে ক্লাস করতে আসে। এতদিন গ্যাপ দেওয়ার পর সেদিন শ্রদ্ধাও এসেছিল ক্লাস করতে। ক্লাস শেষে সে মনোজের সাথে দেখা করে। তার কাছে এসে সেদিনের ঘটনার জন্য সরি জানায়। কিন্তু আজ শ্রদ্ধা তার সাথে কথা বলতে আগ্রহ দেখালেও মনোজ আর আগ্রহ দেখাচ্ছে না। মনোজ ভেবেই নিয়েছে হয়তো শ্রদ্ধা তার দয়া দেখাতে তার সাথে ভালো ব্যবহার করছে। শ্রদ্ধাকে সে জানিয়ে দেয় সে এখন আর কথা বলতে পারবে না। ইনফ্যাক্ট সে আগামী 2 মাস কথাই বলতে পারবে না। 2 মাস পরেই তার প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার পরে না হয় সে কথা বলবে, এই বলেই সে চলে যায়। ফাইনালি সেই দিনটা চলেই আসে। আজকে প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছে। প্রীতম তার বাবার সাথে কথায় পারছে না, কারণ এই নিয়ে সে ইউপিএসসি পরীক্ষায় 3বার ফেল হয়েছে। একবারও সে প্রিলিমিনারিও পাস করতে পারেনি। তখনই শ্রদ্ধা এসে প্রীতমকে মনোজের ব্যাপারে জিজ্ঞাসা করে। মনোজকে কোথাও দেখাই যাচ্ছে না। মনোজ প্রিলিমিনারিতে টিকে গেছে, কিন্তু সেখানে রেজাল্ট নিতেও আসেনি। প্রীতমের কাছ থেকে ঠিকানা নিয়ে শ্রদ্ধা চলে যায় মনোজের সাথে দেখা করতে। গিয়ে সে দেখে মনোজ এই অবস্থায় থাকে। তাকে সে প্রিলিমিনারি পাস হওয়ার জন্য অভিনন্দন জানায়। মনোজ বলে সেটা আগে থেকেই জানতো। পরীক্ষা দিয়েই সে উত্তর মিলিয়ে দেখেছে প্রিলিমিনারিতে সে টিকবে না, এটা হতেই পারে না। তাদের কথা ধীরে ধীরে অন্যদিকে চলে যায়। মনোজ বলেছিল নিজের সবকিছু দিয়েই সে পড়াশোনা করবে, কিন্তু এখন সে সেটা করতে পারছে না। তাকে এখানে 15 ঘন্টা কাজ করতে হয়। আর এখন যেহেতু সে প্রিলিতে টিকে গেছে, সামনেই তার রিটেন এক্সাম। রিটেন এক্সাম প্রিলিমিনারির মতো এতটাও সহজ নয়। মাত্র 6 ঘন্টা পড়াশোনা করে কোনোভাবেই তার রিটেনে টেকা সম্ভব না। শ্রদ্ধা তাকে বলে তার কাছে কিছু টাকা আছে, সে যেন এই কাজ ছেড়ে দেয়। আর এটা শুনেই মনোজ তাকে থামিয়ে দেয়। শুরু থেকেই দেখে এসেছি মনোজ কখনোই আরেকজনের দয়া গ্রহণ করতে চায় না। সে সবকিছু নিজের যোগ্যতায় পেতে চায়। এই বিষয়টাই শ্রদ্ধাকে সে বোঝায়। কিছুদিন পর সে রিটেন পরীক্ষা দেয়, কিন্তু বরাবরের মতো সে এবারও রিটেনে ফেল করে। তার কাছে আর মাত্র একটা সুযোগ বাকি। সামনের পরীক্ষায় যদি সে টিকতে না পারে তাহলে সে আর পরীক্ষায় দিতে পারবে না। গৌরী ভাইয়ের দোকানের সামনে শ্রদ্ধা আর
মিনিট সময় দেয় নিজের সম্পর্কে 200 ওয়ার্ডের কিছু লেখার জন্য। মনোজ লেখা শুরু করে দেয়, কিন্তু 8 মিনিট শেষ হয়ে গেলেও সে নিজের সম্পর্কে তেমন কিছুই লিখতে পারে না, যার ফলে সে সরাসরি তাকে জানায়, তোমার দ্বারা ইউপিএসসি পরীক্ষা হবে না, তুমি বরং বাড়িতে চলে যাও। একটা ভাঙা মন নিয়ে সে আবারও গৌরী ভাইয়ার কাছে ফিরে আসে। গৌরী ভাইয়া বিষয়টা জেনে বলে, সারাদিন আটা ভাঙার কাজ করলে তোর দ্বারা কোনোদিনও রিটেন পরীক্ষা পাশ করা হবে না। এই বলে সে তার ছোট ভাইকে বলে তার পাশের রুমটা খালি করে দিতে, কালকের মধ্যে যেন মনোজ সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে এসে উঠে পড়ে। মনোজ তাকে নিষেধ করতেই নেয়, কিন্তু গৌরী ভাই এবার খুব রাগ করে আছে, কারণ এটাই মনোজের লাস্ট চান্স। মনোজের মুখে সে আর একটা কথাও শুনতে চায় না। দরকার হলে তার বাড়িতে সে নিজে টাকা পাঠাবে, কিন্তু মনোজ প্রতিবারের মতোই কারো দয়া নিতে চায় না। তখন গৌরী ভাইয়া বলে, এটা কোনো দয়া নয়, তোর প্রথম মাসের বেতনে যা হবে তার থেকে ডাবল টাকা আমাকে দিবি, মনে কর আমি তোকে ধার দিচ্ছি। তখন মনোজের আর কিছু বলার থাকে না। পরদিন থেকেই সে লেখাপড়া শুরু করে। শ্রদ্ধা তার জন্য একটা স্টপ ওয়াচ কিনে এনেছে, পড়ার টাইমে এটা চলবে আর বাকি টাইম বন্ধ থাকবে, যেন সে দেখতে পায় সে আসলে কত ঘন্টা পড়াশোনা করছে। এভাবেই তার লেখাপড়া এক নাগারে চলতে থাকে। দিনে প্রায় 15-16 ঘন্টা সে বই খাতা নিয়ে পড়ে থাকে। একদিন শ্রদ্ধা এসে জানায় তার নিজেরও রিটেন পরীক্ষা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, তাই এখন তাকে যেতে হবে। শ্রদ্ধা যে বিষয় নিয়ে লেখাপড়া করছে তার ইচ্ছা সে একসময় কালেক্টর হবে, সে এখন ওই দিকেই আগাচ্ছে। এভাবেই লেখাপড়ার উপর দিয়েই মনোজের আরো কয়েক মাস চলে যায়। সে জানতে পারে শ্রদ্ধা তার রিটেন ক্লিয়ার করে ফেলেছে, এখন শুধুমাত্র তার ইন্টারভিউ এর পালা। মনোজ বিষয়টাতে অনেক খুশি হয়ে যায়, তার লেখাপড়া আবারও পুরো গতিতে শুরু হয়। এভাবে একদিন লোডশেডিং এর সমস্যায় তাদের এলাকায় টানা 2 দিন বিদ্যুৎ ছিল না, কিন্তু মনোজ থেমে থাকেনি। সে রাস্তার ল্যাম্প পোস্টের আলোতেও তার পড়া চালিয়ে গেছে। হঠাৎ শ্রদ্ধার খবর পেয়ে সে দোকানে ফিরে আসে। সে জানতে পারে শ্রদ্ধা ডেপুটি কালেক্টর হয়ে গেছে। মনোজ ফাইনালি প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে রিটেন পরীক্ষা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই যাবৎকাল যতটা কষ্ট সে করেছে হয়তো এতটা কষ্ট অন্য কেউ করেনি। তবে রেজাল্টের দিন এতটুকু ভালো মতোই বোঝা গিয়েছে মনোজের বন্ধু প্রীতম এবারও ফেল করেছে। আর এদিকে মনোজ নাচতে নাচতে তার কাছে আসে, কারণ মনোজ এবার রিটেন পাশ করেছে। এখন শুধুমাত্র তার ইন্টারভিউ অর্থাৎ ভাইবা বাকি। মনোজ তার কাছে এসে ফোনটা চায় শ্রদ্ধাকে কল করার জন্য, কিন্তু এতে সে একদমই রেগে যায়। প্রীতম তাকে বলে, আমি তোকে দিল্লিতে নিয়ে এসেছিলাম, আইপিএস এর আইটুকুও তুই জানতি না, কই একটাবার তো আমার কথা জিজ্ঞেস করলি না যে আমি কি রেজাল্ট করেছি। এই ধরনের কথা শুনে মনোজের কিছুটা খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে যায়। সে দোকানে গিয়ে প্রথমে নিজের বাড়িতে কল করে। তার রিটেন ক্লিয়ার হওয়া শুনে প্রত্যেকেই অনেক খুশি হয়ে যায়। পাশাপাশি মনোজ জানতে পারে তার বাবার পক্ষের মামলা এখন বেশ ভালো চলছে। ফোন রেখে মনোজ আবার শ্রদ্ধাকে কল করে, কিন্তু ওদিক থেকে শ্রদ্ধার বদলে ফোন তুলে শ্রদ্ধার মা। তিনি জানায় শ্রদ্ধা বাড়িতে নেই, শ্রদ্ধা আসলে তার সাথে কথা বলতে দেবে। কিন্তু ওদিকে শ্রদ্ধা আসলে বাড়িতেই ছিল, বোঝাই যাচ্ছে যে কোনো একটা তো সমস্যা আছে। এদিকে মনোজ দোকানে বসেই শ্রদ্ধার ফোনের অপেক্ষা করতে থাকে। সারাদিন অপেক্ষা শেষে রাত হয়ে যায়। রাতের বেলা শ্রদ্ধা তাকে কল করে। মনোজ তাকে তার সফলতার কথা জানায়। মনোজ তাকে জানায় তার রিটেন ক্লিয়ার হয়ে গেছে আর জিজ্ঞাসা করে সে দিল্লি কবে আসবে। কিন্তু শ্রদ্ধা জানায় সে আসতে পারবে না, কারণ তার বাবা তাকে আসতে দিচ্ছে না। কেউ একজন তার বাবাকে ফোন করে বলেছে শ্রদ্ধা আর মনোজ একসাথে রাত কাটায়, আর তার বাবাও এটা বিশ্বাস করে নিয়েছে। কিন্তু মনোজের মাথায় ঢুকছে না কেন কেউ তাদের মধ্যে এরকম প্যাচ লাগানোর চেষ্টা করবে। কথা শেষ হলে মনোজের প্রীতমের কথা মনে পড়ে। তার নাম্বারে কল দিলে সে জানতে পারে প্রীতমকে লোকাল পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। সে সাথে সাথে দৌড়ে থানায় ছুটে যায়। প্রীতমকে জেলের ভিতর দেখে সে সরাসরি কনস্টেবলের সাথে কথা বলতে শুরু করে। কনস্টেবল জানায় সে পাবলিক প্লেসে ফোন করে গালাগালি করছিল, কিন্তু মনোজ বলে এটা তাকে অ্যারেস্ট করার মতো কোনো অপরাধী না। এখানে যে আপনি তাকে অ্যারেস্ট করেছেন এটাই আপনার অপরাধ। এটাকে বলে নন কগনিজেবল অফেন্স। নন কগনিজেবল অফেন্সের জন্য ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া তাকে অ্যারেস্ট করা যায় না। এসব কথা শুনে কনস্টেবলও একটু ভয় পেয়ে যায়। মনোজ তাকে হুমকি দিয়ে বলে, সবে মাত্র ইউপিএসসি রিটেন পাশ করেছি, কিছুদিনের মধ্যেই আমার ভাইবা। যদি একবার আইপিএস হয়ে ফেরত আসি তাহলে প্রথমে সবার আগে আমি তোকে সাসপেন্ড করব। এই কথাটা শুনে ভেতর থেকে একজন অফিসার বের হয়ে আসে আর তাড়াতাড়ি করে তার বন্ধুকে ছেড়ে দিতে বলে আর ঘুষের টাকাটাও ফেরত দিতে বলে। মনোজের এমন সাহস থেকে প্রীতম অবাক হয়ে যায়, কিন্তু বের হতেই মনোজ সবার আগে প্রীতমের ফোনটা চায় এবং ফোনটা চেক করে সে জানতে পারে শ্রদ্ধার বাড়িতে প্রীতমই কল করেছিল, অর্থাৎ প্রীতমই তার বাবাকে জানিয়ে
বেস্ট বলে সামনে পর্যন্ত এগিয়ে দেয়। মনোজ ভাইবা বোর্ডের ওয়েটিং রুমে বসে অপেক্ষা করে। তাকে দেখেই বেশ নার্ভাস বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর তার নাম ডাকা হয়। সে এতটাই নার্ভাস ছিল যে প্রথমে সে শুনতেই পায়নি, কিন্তু কয়েকবার ডাকার ফলে হঠাৎ সে হক চকিয়ে ওঠে। একটা বৃদ্ধ লোক এসে তাকে ভাইবা বোর্ডের মেম্বারদের কাছে নিয়ে যাচ্ছে। যে বৃদ্ধ লোকটা তাকে নিয়ে যায়, যে কথায় কথায় তাকে জানায় ভাইবা বোর্ডের প্রধান যে আছে সে হিন্দি মিডিয়াম স্টুডেন্টদেরকে একদমই পছন্দ করে না। যদি সে জানতে পারে সে ইন্টারমিডিয়েটে ফেল করেছিল তাহলে তাকে হয়তো শুরুতেই বের করে দেবে। তাই যেন সে তাদের সামনে মিথ্যা কথা বলে। এটা শুনে সে আরো একটু ভয় পেয়ে যায়। ফাইনালি ভাইবা বোর্ডের রুমে গিয়ে সে নিজের সিটে বসে। ভাইবা বোর্ডের কাছে মনোজের সম্পর্কে আগে থেকেই সবকিছু ছিল। বলতে বলতে এই প্রসঙ্গ চলে আসে যে মনোজ ক্লাস 10-এ ফার্স্ট ডিভিশন পেলেও ইন্টারমিডিয়েটে কেন সে থার্ড ডিভিশন পেয়েছে। তখন মনোজ মিথ্যা কথা না বলে সে জানায় সে প্রথমবার ইন্টারমিডিয়েটে ফেল করেছিল, কারণ সেই বছর কলেজে কেউ নকল করতে পারেনি। আর সেই বছর শুধুমাত্র সে না, তার কলেজের প্রত্যেকটা ছাত্রই ফেল করেছিল। তার মুখে এই ধরনের কথা শুনে ভাইবা বোর্ডের মেইন মেম্বার যে ছিলেন সে সহ প্রত্যেকেই অবাক হয়ে যায়। সে মনোজকে আর কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে যেতে বলে। মনোজ বুঝতে পারছে না যে এবার তার কি হবে, কারণ তাকে কোনো প্রশ্নই জিজ্ঞেস করা হয়নি। সে যখন উঠতেই যাবে ঠিক তখনই পাশের বোর্ডের এক মেম্বার মনোজকে জানায় সে যেন বাইরে 2 মিনিট অপেক্ষা করে। তার কথা শুনে মনোজ বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই তার মনে হয় শ্রদ্ধার দেওয়া সেই চিরকুটটার কথা। চিরকুটটা বের করে সে পড়তে শুরু করে, যেখানে শ্রদ্ধা লিখে রেখেছে, মনোজ তুমি আইপিএস অফিসার হও অথবা আটা ভাঙার দোকানেই কাজ করো, তাতে আমার কিছুই যায় আসে না। আমি সারাটা জীবন তোমার পাশেই থাকতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? এটা জানতে পেরে মনোজ খুশিতে আত্মহারা হয়ে যায়। এবার যেন তার মধ্যেকার সকল নার্ভাসনেস একবারে দূরে চলে যায়। তার মধ্যে তখন একটা অন্যরকম কনফিডেন্স চলে আসে। সে তার পোশাক আশাক সহ বাকি অন্যান্য বিষয়গুলোরও তেমন কোনো পরোয়া করে না। পুরোটা সময় জুড়ে তার মধ্যে যে একটা নার্ভাসনেস ছিল, এই চিরকুটটা পড়ার কারণে মুহূর্তের মধ্যেই সেটা দূর হয়ে গেছে। ভাইবা বোর্ডে ঢোকার পর যখন মনোজকে জিজ্ঞাসা করা হয় আপনি কেন মিথ্যা কথা বললেন না, মনোজ এবার কনফিডেন্টলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে শুরু করে। সে বলে একটা চিটিংকে ঢাকতে তার আরেকটা চিটিং করা উচিত হতো না, আর সে কেন চিটিং করেছিল সম্পূর্ণ ঘটনাটাই সে তাদেরকে খুলে বলে। সে জানায় সে যদি ক্লাস 10-এর মতো ইন্টারমিডিয়েটেও চিটিং করত তাহলে তার রেজাল্ট ফার্স্ট ডিভিশন আসতো। সে অন্যান্যদের মতো চিটিং করেনি, তাই তার থার্ড ডিভিশন এসেছে। তারপর তারা মনোজকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। মনোজ প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দরভাবে সূক্ষ্ম উত্তর দিতে শুরু করে। সবাই তার কথাবার্তায় বেশ ইমপ্রেসড হয়ে যায়। তখনই পাশের একটা মেম্বার তাকে পলিটিক্স বিষয়ে ইংরেজিতে কিছু প্রশ্ন করে। মনোজ ইংরেজিতে তেমন খুব একটা ভালো ছিল না, তাই সে একটা ওয়ার্ডের অর্থ বুঝতে পারে না। তাই সে তাকে সেই শব্দটার অর্থ জিজ্ঞাসা করে। এটা শুনে তিনি বলে ওঠে আপনি সহজে একটা ইংরেজি শব্দের অর্থ বোঝেন না, তাহলে নিজেকে কিভাবে যোগ্য মনে করেন? মনোজ এখানে কনফিডেন্সের সাথে উত্তর দেয় ভাষা শুধুমাত্র কথা বলার একটা মাধ্যম। ভাষা কখনোই কারোর যোগ্যতা কম বা বেশি করতে পারে না। তখন তাদের মেইন মেম্বার বিষয়টা প্রমাণ করতে বলে। সে তাকে বলে তাকে কনভিন্স করতে যে সে কিভাবে যোগ্য। তখন সে তার পাশের এক বোর্ড মেম্বারের কাছে এক গ্লাস পানি খাওয়ার অনুমতি চায়। সে যখন গ্লাসটা এগিয়ে দেয় তখন মনোজ বলে তাকে স্টিলের গ্লাসে পানি দিতে, সে কাঁচের গ্লাসে পানি খেতে পারবে না। এটা শুনে সে জিজ্ঞাসা করে এখানে পানি পরিষ্কার থাকলেই হলো, গ্লাসটা কাঁচের নাকি স্টিলের সেটা তো দেখার বিষয় না। তখনই মনোজ বলে ওঠে আমিও ঠিক এটার কথাই বলছিলাম। ভাষা শুধুমাত্র মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম, যেখানে মনের ভাবটা প্রকাশ হওয়াই জরুরি। ভাষাটা ইংরেজি নাকি হিন্দি সেটা জরুরি না। এভাবে তাকে আরো অনেক প্রশ্ন করা হয়। ফাইনালি তাকে জিজ্ঞাসা করা হয় এটাই তো আপনার শেষ পরীক্ষা, যদি আপনার সিলেকশন না হয় তাহলে কি করবেন? সে উত্তর দেয় সিলেকশন না হলে সে তার লক্ষ্যে এগিয়ে যাবে। সে গ্রামে গিয়ে বাচ্চাদের পড়াবে। তার উদ্দেশ্য আইপিএস অফিসার হওয়া না, তার উদ্দেশ্য দেশকে বদলানো। আমি গিয়ে যদি গ্রামের বাচ্চাদের পড়াতে পারি, তাদের বোঝাতে পারি, তাহলে হয়তো সেই বাচ্চারা একদিন আইপিএস অফিসার হবে আর তারা দেশ বদলাতে পারবে। বলতে বলতেই তাদের মেইন মেম্বার তাকে চলে যাওয়ার কথা বলে। মনোজ যখন দরজা দিয়ে বাইরে বের হচ্ছিল তখন সে বলে ওঠে আমাদের সময়টাই নষ্ট। আর মনোজ এই কথা শোনার পর আর কখনোই সফলতার আশা রাখেনি। এরপর 1.5 মাস কেটে যায়। শ্রদ্ধা তাকে জোর করে নিয়ে এসেছে রেজাল্ট দেখার জন্য। তার মতো আরো শত শত স্টুডেন্ট সেখানে অপেক্ষা করছে রেজাল্টের। গেট খুলে দেওয়া হলে মনোজ সেখানেই দাঁড়িয়ে থাকে আর শ্রদ্ধা একাই রেজাল্টটা দেখতে চায়। তারপর মনোজ যেটা কল্পনাও করতে পারেনি সেটাই হয়। সেদিন মনোজ ভাইবা বোর্ড থেকে বের হয়ে যাওয়ার পর বোর্ড মেম্বাররা আলোচনা করছিল মনোজকে তারা সিলেক্ট করবে নাকি করবে না। তাদের মধ্যে বেশিরভাগই মনোজকে সিলেকশন দেওয়ার প্রতি রাজি হয়। এদিকে মনোজের সিলেকশন হয়েছে দেখে শ্রদ্ধা এসে তাকে জড়িয়ে ধরে। মনোজ মাটিতে বসে আনন্দে কাঁদতে শুরু করে। এর মাঝেই গৌরী ভাইয়া আর প্রীতম সেখানে চলে আসে। মনোজের মাও এদিকে এতটা খুশি হয়ে যায় যে তার আনন্দটা কেউ আটকে রাখতে পারছে না। তার বাবা এই খবর পেয়ে দৌড়ে তার অফিসে ছুটে যায় তাদেরকে বলার জন্য যে তার ছেলে এখন একটা আইপিএস অফিসার। আর যে কোচিং থেকে সে বের হয়ে এসেছিল সেই কোচিং থেকে এখন আবারও তাকে টাকা খাইয়ে ভুয়া খবর নিতে
মনোজের বন্ধু প্রীতম এখন একজন টিভি রিপোর্টার, আর যেটা সে সবসময় হতে চেয়েছিল। আর এভাবেই মনোজের গল্পটা শেষ হয়ে যায়। এটা একটা সম্পূর্ণ সত্যি ঘটনা। এরকমই আর একটা সত্যি ঘটনার গল্প দেখার জন্য এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন।